সাত সকালে দরজায় ধাক্কা মারার আওয়াজে ঘুম ভাঙল বিপাশার। ঘড়িতে তখন 6:45। বিছানায় উঠে বসতেই পাশে ঘুমিয়ে থাকা অলোক এসে ঘুম চোখে তাকিয়ে বলে উঠল, এতটুকু শান্তি দিল না। দেখো কি আবার কিছু একটা ঝামেলা বাঁধিয়েছে। যেমন তোমার গুণধর ছেলে তেমনি তোমার বৌমাটিও। বিপাশা একটু বিরক্ত স্বরে বলল, থামো তো তুমি। ছেলে তো শুধু আমার, তোমার তো নয়, তাই না? দরজায় দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার আওয়াজ হলো আবার। এবার সত্যি বিরক্ত হলো অলোকেশ। চলো তো দেখি, রোজ রোজ এসব ভালো লাগে আর? অলোকেশ দরজা খুলে বাইরে আসে, পিছনে বিপাশা। অলোকেশ আর বিপাশাকে একসাথে দেখেই তানিয়া বলে উঠল, ও ভালোই হলো, আপনারা দুজনেই যখন উঠে এসেছেন, কথাটা তাহলে বলি। আমার পক্ষে আর সম্ভব নয় এ বাড়িতে থাকা। আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি ডিভোর্স চাই। বিপাশা সামনে এগিয়ে এসে বলে উঠল, ডিভোর্স? এসব কি বলছো তুমি? সাত সকালে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। ঠিকই বলছি মা, আমার মাথা খারাপ হয়নি। আপনার ছেলের সাথে আমি আর থাকতে পারবো না, অনেক সহ্য করেছি। আর না, আমি চলে যাব। এবারে আমি আমার মত পাল্টাবো না কিছুতেই। বেশ চিৎকার করে এই কথাগুলো বলছিল তানিয়া। কথাগুলো শুনতে পেয়েই ঘর থেকে বেরিয়ে আসে নিলয়। মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে থাকলো, ও কি ভেবেছে আমি ওর সাথে থাকবো? কখনো না। ওর মতো মেয়ের সাথে আমিও থাকতে রাজি নই। অলোকেশ আর বিপাশা এমন কথা শুনে তখন হক চকিয়ে গেছে। ঝগড়াঝাটি হয় ঠিকই, কিন্তু এই ডিভোর্স, ছেড়ে চলে যাওয়া, এমন কথাগুলো মন থেকে মেনে নিতে পারছিল না দুজনেই। অলোকেশ আর বিপাশা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। তানিয়া বলে উঠল, মা, আপনি আমার বাবাকে কল করে আসতে বলুন। আমি কল করে বললে সেটা খারাপ দেখায়। আমি তো আর এ বাড়িতে এমনি এমনি চলে আসিনি। দুই বাড়ির মতামত ছিল বলে বিয়েটা হয়েছে। তাই আপনারাই কল করুন। কোনো মতেই থাকবো না আর। পাশ থেকে অলোকেশ বলে উঠল, বৌমা শান্ত হও, এত ধৈর্যহারা হলে হয় না। তোমার ভালো না লাগলে অবশ্যই তুমি চলে যেও। তুমি একটা দিন আমাকে একটু টাইম দাও। আজ সন্ধ্যায় তোমাদের দুজনের সাথে একটু বসবো। আমাকেও জানতে হবে তো সমস্যাটা কোথায়। তারপর না হয় তুমি যেও। শুধু আজকের দিনটা একটু সময় দাও। একটু শান্ত স্বরে তানিয়া বলল, বেশ, আপনার কথায় রাখলাম। তবে আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না। আমি কিন্তু চলে যাব। রবিবারের সকাল, এমনিতেই নিলয়ের অফিস ছুটি। সকাল সকাল ওঠার তাড়া কারুরই ছিল না, কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাটের জন্য উঠে পড়েছে সকলে। বিপাশা ছেলেকে বলল, কেন এসব করিস বলতো রোজ রোজ? আমাদের তো বয়স বাড়ছে, ভালো করেই জানিস তোর বাবার হার্টের অসুখ আছে। এসব নেওয়ার মতো ক্ষমতা এই বয়সে আমাদের নেই। ঠিক আছে, তুই তোর ঘরে যা, যা হবে আর সন্ধেবেলায় দেখা যাবে। আর বৌমা, তুমিও মাথা ঠান্ডা করে রেখে চলো। অলোকেশ আর বিপাশার একমাত্র ছেলে নিলয়। 1.5 বছর হলো ছেলের বিয়ে হয়েছে। বিয়েটা প্রেম করে। তানিয়ার সাথে 7 বছরের প্রেম, বলতে গেলে 8.5 বছরের সম্পর্ক। তানিয়ার সাথে নিলয়ের পরিচয়টা হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কেই। সবকিছু ভালোই চলছিল। বিয়ের 1 বছর পর্যন্ত ঠিকই ছিল। এই মাস 7 হলো অশান্তি শুরু হয়েছে দুজনের। কথা কাটাকাটি একটু আধটু হতে হতে মাসখানেক যাবৎ চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অথচ কে বলবে কি নিবিড় প্রেম ছিল ওদের মধ্যে। সেদিন সন্ধে অলোকেশ নিজের ঘরে ডেকে পাঠালো নিলয় আর তানিয়াকে। চেয়ার দুটো টেনে নিয়ে বসতে বলে অলোকেশ বলল, কিছু কথা আছে তোমাদের সাথে, তবে সে কথা আমি বলবো না, তোমার মা বলবে। নিলয় আর তানিয়া দুজনেই চুপ করে আছে। বিপাশা দুজনের দিকে তাকিয়ে বলে উঠল, তোমরা দুজনেই যে ডিসিশনটা নিয়েছো একেবারেই ঠিকঠাক। আমার মনে হয় তোমাদের ডিভোর্স হয়ে আলাদা থাকাটাই ভালো। রোজ রোজ এত ঝামেলা, দুজন দুজনের যেভাবে ভুল ত্রুটি ধরে তুলছো, এতে কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না। ডিভোর্সের জন্য যা যা করণীয় আইনিভাবে তোমরা সেই পথেই এগো। যেখানে মনের মিল হচ্ছে না সেখানে আলাদা থাকার মতো শান্তি আর কিছু নেই। তবে আমাদের একটা শর্ত আছে। তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, শর্ত? কিসের শর্ত মা? হ্যাঁ, শর্ত। 20 দিনের জন্য আমরা বাড়িতে থাকবো না। একটা জরুরি কাজে আমাদের যেতে হবে। কোথায় যাচ্ছি সেটা 20 দিন পরে জানতে পারবে। এই 20 দিন আমাদের মোবাইল সুইচ অফ থাকবে, কল করলেও পাবে না। আমরা বাড়ি ফিরে আসার পর তোমরা আইনিভাবে ডিভোর্সের জন্য এগোবে। এই 20 দিন তোমরা এই বাড়িতেই থাকবে। অবশ্যই দুজনে আলাদা থাকবে, কেউ কারোর সাথে কথা বলবে না।
যে যার মতো করে রান্না করবে, যে যার মতন করে খাবে। আর দুজনকে এই 20টা করে চিরকুট দিয়ে যাচ্ছি। 20টা চিরকুটে একে অপরের দোষ গুণ প্রতিদিন যা দেখবে সেটাই লিখে এই বাক্সে ফেলে রাখবে। তোমাদের সব সমস্যার কথা শুনতে পারতাম, কিন্তু শোনার মতো মানসিকতা আমাদের এখন আর নেই। কাজেই এই 20 দিনে একে অপরকে নিয়ে যা যা লিখবে ওতেই আমরা বুঝে নিতে পারব। আমরা যেহেতু তোমাদের প্রস্তাব মেনে নিয়েছি, আশা করি আমাদের এই ছোট্ট দাবিটা মেনে নিতে তোমাদের অসুবিধা হবে না। পরের দিন খুব সকালেই অলোকেশ আর বিপাশা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। কোথায় গেল, কেন গেল, সে কথা কিছুই বলে গেল না। যাওয়ার আগে দুজনকেই বলে গেল সাবধানে থাকতে। 20 দিন পরের ঘটনা। ঠিক 20 দিন পর সাত সকালেই হাজির অলোকেশ আর বিপাশা। কলিং বেল বাজাতেই তানিয়া এসে দরজা খুলে অবাক হয়ে বলল, এত সকালে আপনারা চলে এলেন? বিপাশা মৃদু স্বরে উত্তর দেয়, আমরা তো বলেই গেছি 20 দিনের মেয়াদ ফুরলেই চলে আসব। তা এই কদিন তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না, কিছু অসুবিধা হয়নি। ঠিক আছে, শোনো, আজ বিকেলে একজন ভালো অ্যাডভোকেট আসবে। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। আর তোমার বাবাকেও আজ বিকেলে আসতে বলে দিই। কথাগুলো শুনে তানিয়া চুপ করে আছে। নিলয়কে ঘরে দেখতে না পেয়ে অলোকেশ বলে উঠল, সে লাট সাহেব কোথায়? তাকে দেখছি না। অলোকেশের মুখের কথা শেষ হয়নি তখনও। নিলয় তখন বাজার ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছে। বাবা মাকে একসাথে দেখতে পেয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করে, কখন এলে তোমরা? বিপাশা উত্তর দেয়, কিছুক্ষণ আগে। আমরা ভাবছিলাম আজ তো ছুটি, তুই হয়তো ঘুমিয়ে আছিস। তো ব্যাগ ভর্তি কি এত বাজার করেছিস? একটু মটন নিয়ে এসেছি, আজ বাসন্তী পোলাও খাবো। মানে তুই এসব রান্না করবি? নিজে রান্না করে খাবি, তাই তো? তোর তো অনেক উন্নতি হয়েছে দেখছি। তানিয়া পাশেই দাঁড়িয়েছিল। বিপাশার এই কথাগুলো শুনে বলে উঠল, ওকে শুধু শুধু দোষ দিচ্ছেন মা, আসলে এগুলো আমিই আনতে বলেছি। যদি জানতাম আপনারা আজই ফিরবেন তাহলে আরও একটু বেশি করেই আনতে বলতাম। তানিয়ার কথা শুনে বিপাশা তো অবাক। তার মানে তোমরা আলাদা রান্না করে খাওনি? না মা, এসব কথা না হয় পরেই শুনবে। আচ্ছা, 20টা করে 40টা চিরকুট দুজনকে দিয়ে গিয়েছিলাম, সেগুলো নিয়ে এসো তো দেখি। তানিয়া 40টা চিরকুট একসাথে নিয়ে এসে বিপাশার হাতে দিয়ে বলে, এই যে আপনার দেওয়া চিরকুট, নিন মা। অলোকেশ হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ওগুলো আমার হাতে দাও। হাতে নিয়ে দেখতে গিয়ে অলোকেশ অবাক হয়ে বলে, এ কি, দুজনের তো কেউ কিছুই লেখেনি দেখছি। বিপাশা জিজ্ঞেস করে, মানে সত্যি কিছু লেখেনি? এদিকে নিলয় তানিয়ার মুখের দিকে, তানিয়া নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে নিলয় বলে ওঠে, লেখার মতো কিছু দোষ ত্রুটি মাথায় আসেনি, আর ওটা যে লিখতে হবে সে কথা প্রায় দুজনেই ভুলে গেছে। তানিয়া চুপ করে থাকতে না পেরে এবার বলতে শুরু করলো, আসলে মা, আপনারা চলে যাওয়ার পর ভীষণ রাগ হয়েছিল। আমিও ঠিক করে নিয়েছিলাম আমিও পরের দিন সকালে বাড়ি ছেড়ে চলে যাব। সেদিন দুপুরে যে যার মতো করেই ছিলাম। আপনার ছেলে দুপুরে হোটেল থেকে খেয়ে এলো, আমিও দুপুরে ম্যাগি রান্না করে খেয়েছি। ঘটনা ঘটল রাতে। আমি দেখছি ও ডিম ভাজতে গিয়ে ডিমটা পুড়িয়ে ফেলেছে, ভীষণ পোড়া গন্ধ ছাড়ছে। খেতে বসে ওর পাতে দেখছি পুরা ডিম ভাজা। কেন জানি না, আমিও আর থাকতে পারলাম না। আমিও আমার জন্য ডিম ভেজেছিলাম। কথা বলতে বারণ করেছেন যেহেতু, তাই কথা না বলে ওর সামনে আমি প্লেটে করে রেখে এলাম। দেখলাম ও খেয়ে নিল। কিছুক্ষণ পরে দেখি ও একটা গরম রসগোল্লা আমার কাছে দিয়ে গেল। তবুও আমরা কথা বলিনি। পরের দিন সকাল থেকে আমার জ্বর। ও অফিস বেরোতে গিয়ে আমি বিছানা থেকে উঠিনি দেখে আমার কাছে এসে বলল, আমি বেরোচ্ছি। আমার সারা না পেয়ে আমার গায়ে হাত ঠেকিয়ে দিয়ে বলল, এ কি, এ তো সাংঘাতিক জ্বর। দেখলাম ও আর অফিস গেল না। ফোন করে জানিয়ে দিল যেতে পারবে না আজ। ওষুধ নিয়ে এসে দিয়ে জিজ্ঞাসা করলো কি খাবে। তারপর নিজেই মাছের ঝোল ভাত রান্না করলো আমার জন্য। পরের দিন সকালে জ্বর ছিল না। আমি বললাম, তুমি অফিস যাও, আমি সামলে নিতে পারবো। প্রথমে বলেছিল ছুটি নেবে আর একটা দিন। আমি রাজি হইনি। রাতে আমার জন্য রান্না করতে গিয়ে ওর জন্যও রান্না করে ফেললাম। অফিস থেকে ফিরে ও রান্না করতে গেলে আমি বললাম, আমি করে রেখেছি। সেদিন রাতে একসঙ্গে বসে দুজনে খেলাম। জানি না তারপর থেকে কি হলো, আর আলাদা করে কিছু
উঠতে মন চাইছিল না। পরের দিন ও বলল, আজ রাতে বাইরে ডিনার করব, তুমি রেডি হয়ে থেকো। আমি অফিস থেকে ফিরেই বেরিয়ে যাব। ইচ্ছে ছিল না যাওয়ার, কি মন হলো সন্ধ্যের পর সাজতে বসে পড়লাম। যথারীতি আমিও রেডি হয়ে থাকলাম। ও অফিস থেকে ফিরতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম দুজনে। এই করতে করতে 20 দিন ঝগড়া ছাড়াই কাটিয়ে ফেলেছি। আসলে ঝামেলা ঝঞ্ঝাট করার মতো মনটাই যেন হারিয়ে গিয়েছিল। আর এসবের মধ্যে 20টা দিন কিভাবে কাটিয়ে ফেলেছি জানি না। চিরকুটে লিখবো বলে যখন মনে পড়ছে তখন হয়তো অনেক রাত। ভেবেছি কাল লিখবো, আর লেখা হয়ে ওঠেনি। বিপাশা বলল, সে ঠিক আছে, নিজেদের মতো করে কাটিয়ে নিয়েছো, এবার তো ডিভোর্সের কথাটা ভাবতে হবে। নিলয় বলল, না মা, আর দরকার নেই। ডিভোর্স আমি অন্তত দিতে পারবো না। তানিয়াকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। বিপাশা তানিয়ার দিকে তাকিয়ে বলে, দুই মনের বন্ধনে সম্পর্ক আছে, আর এক মন যদি না চায়। তানিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি ডিভোর্স দিতে চাই না মা। আমি ভুল বুঝতে পেরেছি। এই 20টা দিন আমার কাছে খুব দরকার ছিল। নিজেকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি অনেকটা। এই 20 দিন আপনারা ছেড়ে না গেলে আমরা হয়তো একে অপরকে চিনতেও পারতাম না ভালো করে। বিপাশা কথাগুলো শুনে মনে মনে হাসছে তখন। নিলয় আর তানিয়াকে কাছে বসিয়ে বিপাশা বলতে লাগলো, এটাই তোমাদের আসল হানিমুন। বিয়ের পর বিদেশে গিয়ে 5 দিন একসাথে থেকে ফটোশ্যুট করে ফেসবুকে গোটা কত ফটো পোস্ট করে আর দামি হোটেলে যে কাটিয়ে এসেছিলে, ওটা তোমাদের হানিমুন ছিল না, জাস্ট স্ট্যাটাস মেনটেন হয়েছিল। আশা করি নিজেরা নিজেদেরকে অনেক কাছে পেয়েছো, একে অপরের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছো। এত ঝগড়া ঝামেলা, তারপরেও এতগুলো দিন নিজেদের মতো করে কাটিয়ে ফেললে। কি ভাবছো ভালোবাসা নেই? ভালোবাসার থেকেও সব থেকে বেশি যা আছে তা হলো মায়া, আর আছে ভরসা। বৌমা শোনো, একটা কথা তোমাকে বলি, প্রেম করে 7 বছর টিকে থাকা, বিয়ে করে সারা জীবন একসাথে থাকা, দুটো আসমান জমিন ফারাক। প্রেম হলো দূর থেকে সর্ষে ক্ষেতকে দেখা, বিয়ে হলো ক্ষেতের মধ্যে এসে পড়া। তুমি এক পরিবেশে ছিলে, দুম করে আর একটা পরিবেশে এলে। সময় লাগে নিজেকে অ্যাডজাস্ট করতে, এত তাড়াতাড়ি সবকিছু সম্ভব নয়। ভালোবেসে ভালোবাসার মানুষটা সবকিছু ভালো দেখবে যখন তুমি প্রেমের জালে ছিলে। বিয়ে করে একসঙ্গে থাকতে গিয়ে তার অনেক মন্দও চোখে পড়বে, মন্দটাকেও নিতে হবে। এই তো দেখো না, হাতের আঙুলের নখ বাড়লে কি করো তখন? পুরো আঙুলটাকে কেটে দাও কি? নখের বাড়তি অংশটাই কেটে দাও তো। এই যে তোমার মতো বুদ্ধিমান মেয়ে বাড়তি নখটাকেও রেখে দিয়েছো, তার উপর কেমন সুন্দর কালার দিয়ে নেল পালিশ লাগিয়েছো, অপ্রয়োজনীয়কে কেমন প্রয়োজনীয় বানিয়েছো বলো তো। জীবনটাকেও এইভাবে সুন্দর করে নিতে হয়। মুখে ডিভোর্স বললেই হয় না, বিচ্ছেদে না গিয়েও দুজনের বোঝাপড়ায় সংসার সুন্দর হয়ে ওঠে। সেই জন্যেই তো আজ বাসন্তী পোলাও আর মটন কষা হবে। যাই বলো বৌমা, এ স্বাদের ভাগ হবে না। আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো তো। নিলয়ের মুখে তখন প্রশান্তির হাসি। তানিয়াও হাসে। হাসতে হাসতে জিজ্ঞেস করে, এবারে একটা সত্যি কথা বলুন তো, আপনারাও কি হানিমুনে গিয়েছিলেন? সে কথা না হয় বাসন্তী পোলাও খেতে খেতেই শুনবে। বাজারের ব্যাগটা হাতে নিয়ে তানিয়া রান্নাঘরের দিকে এগোতে থাকে, পিছনে নিলয়। বিপাশা আর অলোকেশ তখন হাসছে। অলোকেশ হাসতে হাসতে বিপাশার কানে কানে বলে ওঠে, গিন্নি, প্ল্যানটা কেমন ছিল? আমার কথা মিলল তো? বিপাশাও হেসে বলে, সে আর বলতে, পুরো জমে ক্ষীর।